ভারতে এবার চীনের নাগরিক সন্দেহে হত্যা, কেন বিদেশি নাগরিকের উপর এমন সহিংস আচরণ ভারতীয় একটি গোষ্ঠীর, কি চায় তারা? ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধে লিপ্ত যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ, অভিযোগ ইরানের প্রেসিডেন্টের, কঠিন জবাব দিতে প্রস্তুত তেহরান। যুদ্ধবিধ্বস্ত গাজায় পবিত্র কুরআন মুখস্থ করে হাফেজ হলেন 500 ফিলিস্তিনি, আবারও প্রমাণ হলো হত্যাযজ্ঞ চালিয়েও ঈমান ধ্বংস করা যায় না। আসসালামু আলাইকুম, দেখছিলেন বাংলা ভিশন ওয়ার্ল্ড নিউজ হেডলাইন। ভারতে থামছেই না জাতীয় ধর্মবিদ্বেষী সহিংসতা, কখনো চীনা কখনো বাংলাদেশি সন্দেহে প্রাণ যাচ্ছে মানুষের। এবার চীনা আখ্যা দিয়ে খুন করা হলো ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ সদস্যের ছেলেকে। উত্তরাখণ্ডের দেহরাদুনে ত্রিপুরার যুবক অ্যাঞ্জেল চাকমাকে ছুরিকাঘাতে হত্যা করা হয় শুধু চেহারার কারণেই। উন্নয়ন আর জাতীয়তাবাদের ঢাকঢোল পেটানো ভারতের বাস্তব চিত্র বারবার উঠে আসছে সংবাদে। কেন এমন বর্বরতা চালাচ্ছে দেশটির উগ্রবাদীরা? মোর্শেদ আলমের ডেস্ক রিপোর্ট। এবার ভারতে চীন আখ্যা দিয়ে নিজের দেশের বিএসএফ সদস্যের ছেলেকে পিটিয়ে হত্যা করেছে দেশটির উগ্রবাদীরা। দেশটিতে কোনোভাবেই থামছে না জাতি ও ধর্মবিদ্বেষী সহিংসতা আর গণপিটুনি। কখনো চীনা কখনো বাংলাদেশি সন্দেহে হিংস্র হয়ে উঠেছে কিছু গোষ্ঠী। ভারতের উত্তরাখণ্ড রাজ্যের রাজধানী দেহরাদুনে চীন আখ্যা দিয়ে ছুরিকাঘাতে হত্যা করা হয়েছে ত্রিপুরার যুবক অ্যাঞ্জেল চাকমাকে। তিনি দেহরাদুনে জিজ্ঞাসা বিশ্ববিদ্যালয়ের এমবিএ শিক্ষার্থী। ছুরিকাঘাতের পর 14 দিন মৃত্যুর সঙ্গে লড়াই করে শেষ পর্যন্ত হার মানেন অ্যাঞ্জেল। তার বাবা সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এ কর্মরত। ত্রিপুরার বাসিন্দাদের মধ্যে যিনি ভারতের সীমান্ত পাহারা দেন, অথচ সেই দেশের মাটিতেই তার সন্তানকে বিদেশি বানিয়ে হত্যা করা হয়। সংবাদ মাধ্যমের তথ্য অনুযায়ী 9 ডিসেম্বর সন্ধ্যায় দেহরাদুনের সেলাইকুই এলাকায় ছোট ভাই মাইকেল জোসের সঙ্গে বাজারে গেলে কয়েকজন যুবক তাদের চীনা বলে জাতি ও ধর্মবিদ্বেষী গালিগালাজ শুরু করে। অ্যাঞ্জেল প্রতিবাদ জানিয়ে বলেন, তারা চীনা না, ভারতীয়। ভারতীয়ত্ব প্রমাণে কি সার্টিফিকেট দেখাতে হবে? এই প্রশ্নই যেন কাল হলো তাদের জন্য। কয়েক মিনিটের মধ্যেই তর্ক রূপ নেয় হিংস্র হামলায়। ছুরিকাঘাতে গুরুতর আহত হন অ্যাঞ্জেল ও তার ছোট ভাই। मेरे को बचाने के लिए आया, फिर भैया को मेरे को कड़ा से मारा, लगा उससे, फिर भैया को उन लोगों ने चाकू मार दिया। ঘাড় ও মেরুদণ্ডে মারাত্মক আঘাতে অ্যাঞ্জেল 14 দিন ভেন্টিলেশনে থাকার পর মারা যান। 27 ডিসেম্বর তার মরদেহ আগরতলায় পৌঁছালে শোক ও ক্ষোভে ফেটে পড়ে গোটা উত্তর ও পূর্বাঞ্চল। পুলিশ জানায়, ঘটনায় 6 জন অভিযুক্তকে শনাক্ত ও 5 জনকে গ্রেপ্তার করা হলেও মূল অভিযুক্ত যজ্ঞ অবস্থি এখনও পলাতক রয়েছেন। ধারণা করা হচ্ছে তিনি নেপালে পালিয়ে যান। কিন্তু স্থানীয়রা প্রশ্ন তুলেছেন, মোদী সরকার কেন এখনো পর্যন্ত কঠোর কোনো ব্যবস্থা নিতে পারছেন না? বিশ্লেষকদের মতে এই হত্যাকাণ্ড নতুন নয়, বরং ভারতের পরিচিত চিত্র। এর আগেও বাংলাদেশি সন্দেহে একাধিক মানুষকে গণপিটুনি দিয়ে হত্যা করা হয়েছে। কখনো মুসলিম পরিচয়, কখনো উত্তর পূর্বাঞ্চলের চেহারা দেখেই চীনা তকমা দিয়ে পিটিয়ে হত্যা করা হচ্ছে। অ্যাঞ্জেলের মৃত্যুর পর ত্রিপুরা ও উত্তর পূর্ব ভারতের বিভিন্ন রাজ্যের ছাত্র সংগঠনগুলো বিক্ষোভে নেমেছে। জাতিগত ঘৃণাজনিত অপরাধের বিরুদ্ধে আলাদা জাতীয় আইন প্রণয়নের দাবিও উঠেছে। দেশটির সচেতন নাগরিকরা বলছেন, উন্নয়ন আর জাতীয়তাবাদের ঢাকঢোল পেটানো ভারতের বাস্তবতা যেন বরাবরই ধরা পড়েছে রক্তাক্ত লাশে, যেখানে পরিচিত হয়ে উঠেছে অপরাধ আর মানুষ খুন হয়ে যাচ্ছে সন্দেহের বশে। কবে থামবে এমন বর্বরতা? মোর্শেদ আলম, বাংলা ভিশন। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার মাঝেই নতুন করে বিস্ফোরক অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। তার অভিযোগ, যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে। তবে সম্ভাব্য নতুন হামলা মোকাবেলায় এবং শত্রুদের যে কোনো সময়ের চেয়ে কঠোর জবাব দিতে ইরান প্রস্তুত বলে হুঁশিয়ারি জানিয়েছেন তিনি। হিজল জোবাইরের ডেস্ক রিপোর্টে বিস্তারিত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও ইউরোপ মিলে ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ চালাচ্ছে, গুরুতর এই অভিযোগ তুলেছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সাক্ষাৎ করতে শিগগিরই ওয়াশিংটন সফরে যাচ্ছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এই সফরে ইরানে আবারও হামলা চালানোর জন্য ট্রাম্পকে চাপ দেবেন তিনি। নির্ভরযোগ্য বিভিন্ন সূত্রের বরাত দিয়ে এমনটাই জানাচ্ছে একাধিক মার্কিন সংবাদ মাধ্যম। বলা হচ্ছে, এ যাত্রায় ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচির বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নেওয়ার দাবি তুলবেন ইসরায়েলের প্রধানমন্ত্রী। এই প্রেক্ষাপটেই ২৭ ডিসেম্বর ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত এক সাক্ষাৎকারে পেজেশকিয়ান যুদ্ধ বিষয়ক এই মন্তব্য করলেন। সাক্ষাৎকারে পেজেশকিয়ান বলেন, আমার মতে আমরা এখন আমেরিকা, ইসরায়েল ও ইউরোপের সঙ্গে পূর্ণ মাত্রার যুদ্ধে আছি। তারা চায় না আমাদের দেশ নিজের পায়ে দাঁড়া। কঠোর সব নিষেধাজ্ঞা ও বিগত সময়ের হামলার পরও আবার নতুন করে হামলার ছক কষলে শত্রুদের বিধ্বংসী জবাব দেওয়ার হুমকি দিয়েছেন তিনি। ইরানের প্রেসিডেন্ট হুঁশিয়ারি দিয়ে বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নতুন করে কোনো আগ্রাসন চালালে জুন মাসের যুদ্ধের তুলনায় আরও কঠোর ও দৃঢ় জবাব দেবে তেহরান। তিনি বলেন, সামরিক বাহিনী কঠোরভাবে নিজেদের দায়িত্ব পালন করছে। সব সংকট সত্ত্বেও গতবার যুক্তরাষ্ট্র ইসরায়েলি হামলার সময়ের তুলনায় এখন ইরান সমরাস্ত্র ও জনবল দুই দিক থেকেই বেশি শক্তিশালী। তাই শত্রুরা যদি আবার হামলা করতে চায়, স্বাভাবিকভাবেই আরও কঠোর জবাবের মুখে পড়বে। এ প্রসঙ্গে ১৯৮০ থেকে ১৯৮৮ সাল পর্যন্ত ইরান ও ইরাকের মধ্যে হওয়া যুদ্ধের কথা উল্লেখ করে তিনি বলেন, এবারের সংঘাত ইরান ইরাক যুদ্ধের চেয়েও ভয়াবহ হবে। খেয়াল করলেই বোঝা যাবে বর্তমান যুদ্ধ অনেক বেশি জটিল ও কঠিন। পশ্চিমা শক্তি ও ইসরায়েলের বিরুদ্ধে লড়াই শুধু সামরিক নয়, বরং নিষেধাজ্ঞা, কূটনীতি ও নিরাপত্তা সংশ্লিষ্ট সমন্বিত যুদ্ধ। সম্ভাব্য আগ্রাসন মোকাবেলায় জাতীয় ঐক্য রক্ষা করাই সবচেয়ে গুরুত্বপূর্ণ উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, জনগণ যদি ঐক্যবদ্ধ থাকে তাহলে পশ্চিমারা আবারও হামলা চালাতে নিরুৎসাহিত হবে। অন্যদিকে এরই মাঝে দেশটির যুব সমাজকে প্রতিরোধের মূল শক্তি হিসেবে তুলে ধরেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। মার্কিন ইসরায়েলি চাপ মোকাবেলায় তরুণদের সাহস ও আত্মত্যাগী তেহরানকে টিকিয়ে রেখেছে বলে অভিমত তার। খামেনির ভাষায়, পশ্চিমাদের বিরুদ্ধে লড়াইটা শুধু পারমাণবিক ইস্যু নিয়ে নয়, এই লড়াই বৈশ্বিক আধিপত্যের বিরুদ্ধে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালানোর পর ফ্রান্স, জার্মানি ও যুক্তরাজ্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে কেন্দ্র করে জাতিসংঘের নিষেধাজ্ঞা পুনর্বহাল করে। যুক্তরাষ্ট্র ও তার মিত্রদের অভিযোগ, ইরান পারমাণবিক অস্ত্র অর্জনের চেষ্টা করছে। নতুন করে এই নিষেধাজ্ঞা আরোপে ক্ষোভে ফুঁসছে তেহরান। অন্যদিকে জানুয়ারিতে দ্বিতীয়বারের মতো হোয়াইট হাউসে ফেরার পর ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতি অনুসরণ করছেন। এই নীতির আওতাতেও ইরানের অর্থনীতিকে পঙ্গু করে দেওয়া এবং বৈশ্বিক বাজারে তেল বিক্রি থেকে দেশটির আয় বন্ধ করার লক্ষ্যে অতিরিক্ত নিষেধাজ্ঞা আরোপ করেছেন তিনি। হিজল জুবায়ের, বাংলা ভিশন। বোমার শব্দ, যুদ্ধবিমানের গর্জন কিংবা মৃত্যুর শঙ্কা, কোনো কিছুই যে থামাতে পারে না আল্লাহর বাণী, তা আরও একবার প্রমাণ হলো। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসনের ভয়াবহতার মাঝেই ৫০০ ফিলিস্তিনি শিক্ষার্থী পবিত্র কুরআন মুখস্থ করে হয়েছেন হাফেজ। ধ্বংসস্তূপে বসে আশ্রয়হীন জীবনের মধ্যেও তারা প্রমাণ করেছেন ঈমানকে কখনো ধ্বংস করা যায় না। যেখানে চারপাশে শুধু ধ্বংস আর শোক, সেখানেই জন্ম নিয়েছে ধৈর্য, সাহস আর বিশ্বাসের এক অনন্য ইতিহাস। বিস্তারিত শাহরিয়া আমান সানির ডেস্ক রিপোর্টে। গাজায় চলমান ইসরায়েলি আগ্রাসন, তীব্র অনাহার আর আতঙ্কের মাঝেও পবিত্র কুরআন মুখস্থ করেছেন ৫০০ ফিলিস্তিনি শিক্ষার্থী। যুদ্ধবিমান, ট্যাঙ্কের গোলাগুলি, বোমা বিস্ফোরণের ভয়াবহ শব্দ আর মৃত্যুর ভয় নিয়েই ধ্বংসস্তূপে বসবাস করেও তারা মুখস্থ করেছেন আল্লাহর বাণী। ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞের মাঝেই কোরআনের হাফিজ হয়ে দেখালেন এক অনন্য দৃষ্টান্ত। তুরস্কের প্রভাবশালী সংবাদ মাধ্যম আনাদোলু এজেন্সি জানিয়েছে, ২৫ ডিসেম্বর এসব শিক্ষার্থীদের সম্মানে ক্যাম্প সাতির উদ্বাস্ত শিবিরে আয়োজন করা হয় সনদ প্রদান অনুষ্ঠান। আয়োজক কমিটি বলছে, চারপাশে যখন কেবল মৃত্যু আর ধ্বংসের চিত্র, ঠিক তখনই এই শিক্ষার্থীদের কুরআন মুখস্থের ঘটনা সবার জন্য হয়ে উঠেছে ধৈর্য আর দৃঢ়তার বিরল দৃষ্টান্ত। তারা বলছেন, এটি শুধু শিক্ষা কার্যক্রম নয়, বরং এক ধরনের বীরত্বের প্রতীক। সনদপ্রাপ্ত শিক্ষার্থীদের একজন ইবতিসাম আবু উহাইদি, চোখে জল থাকলেও কণ্ঠে শোনা গেল দৃঢ়তা। বললেন, যুদ্ধের কারণে কুরআন মুখস্থ করা ছিল পাহাড় সম এক চ্যালেঞ্জ। প্রতিটি আয়াত মুখস্থ করা ছিল নিজের সঙ্গে লড়াই।
কোরআন মুখস্থের এমন সাফল্যে আবেগাপ্লুত বয়োবৃদ্ধ ফিলিস্তিনি নারী মুশিরা আবু ওয়াতফা কাপা কণ্ঠে জানালেন, ফিলিস্তিনিরা সংকটের সময় কুরআন থেকে কখনোই দূরে সরেননি, বরং এই যুদ্ধ প্রমাণ হয়েছে ঈমান আর ধৈর্যই তাদের টিকে থাকার মূল শক্তি। বোমা, গোলাবারুদ কিংবা ইসরায়েলের রক্তক্ষয়ী আগ্রাসন ফিলিস্তিনের ঘরবাড়ি ভেঙে গুড়িয়ে দিতে পারে, হত্যা করতে পারে লক্ষ লক্ষ মানুষ, কিন্তু তাদের এসব তাণ্ডব ভাঙতে পারেনি আল্লাহর প্রতি তাদের বিশ্বাস। 500 কোরআনের হাফেজ যেন আবারও দেখালেন সে কথার প্রমাণ। শাহরিয়ামান সানি, বাংলা ভিশন। নামাজরত এক ফিলিস্তিনিকে গাড়ি চাপা দেওয়ার ঘটনায় উত্তাল দখলকৃত পশ্চিম তীর। 25 ডিসেম্বর দেইল জারির এলাকায় ঘটে এই ঘটনা। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি তাদেরই একজন রিজার্ভ সেনা। আহত ফিলিস্তিনি মাজদি আবু মুখো প্রাণে বেঁচে গেলেও মানসিকভাবে বিপর্যস্ত। তার বাবার মতো অনেকেরই দাবি, পশ্চিম তীরে হামলা নির্যাতনের মধ্য দিয়ে ফিলিস্তিনিদের কোণঠাসা করতে চাইছে দখলদার ইসরায়েলিরা। হাফিজুল ইসলামের ডেস্ক রিপোর্ট। রাস্তার পাশে জায়নামাজ বিছিয়ে নামাজ পড়ছিলেন একজন ফিলিস্তিনি। এমন সময় তাকে সরাসরি গাড়ি দিয়ে সজোরে ধাক্কা দিল এক ইসরায়েলি সেনা। গত 25 ডিসেম্বর দখলকৃত পশ্চিম তীরে ঘটেছে ন্যাক্কারজনক এই ঘটনা। নামাজরত মানুষের উপর এমন নগ্ন সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের ভয়াবহ দখলদারিত্বের একটি স্পষ্ট উদাহরণ। ইসরায়েলি সেনাবাহিনী স্বীকার করেছে অভিযুক্ত ব্যক্তি তাদেরই একজন রিজার্ভ সদস্য। দেশটির গণমাধ্যম জানিয়েছে, বর্তমানে গৃহবন্দী করে রাখা হয়েছে অভিযুক্ত সেই সেনাকে। হামলায় আহত ফিলিস্তিনির নাম মাজদি আবু মুখো। হাসপাতালে নেওয়া হলেও জানা গেছে সৌভাগ্যক্রমে গুরুতর আহত হননি তিনি। পশ্চিম তীরের দেইর জারির এলাকায় সেদিন পুরো ঘটনাটি কিভাবে ঘটে সরাসরি জানিয়েছেন নামাজরত ব্যক্তির বাবা। আমি, আমার ছেলে ও স্ত্রী রামাল্লা থেকে ফিরছিলাম। গ্রামে ঢোকার মুখে দেখি ইসরায়েলি বসতি স্থাপনকারীরা গরু নিয়ে চেকপোস্ট বসিয়েছে। আমরা অন্যদের সঙ্গে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করেছি চেকপোস্ট পার হওয়ার জন্য। তখন নামাজের সময় হলে আমার ছেলে গাড়ি থেকে নেমে নামাজ পড়তে যায়। সে যখন নামাজ পড়ছিল তখন আমি গাড়িতেই ছিলাম। হঠাৎ দেখি একজন ট্র্যাক্টর চালিয়ে ইচ্ছাকৃতভাবে আমার ছেলেকে চাপা দেয়। এরপর সে ব্যক্তি আমাকেও আক্রমণ করে। দখলকৃত পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ক্রমেই বেড়েছে ইসরায়েলি দখলদার ও সরকারি সেনাদের সহিংসতা। তাদের হাতে এখন নামাজরত মানুষও নিরাপদ না। ভয়ের মাঝে থাকলেও সন্তানের আর কোনো ক্ষতি হয়নি, এতেই যেন স্বস্তিতে আছেন মাজদি আবু মুখোর বাবা। ফিলিস্তিনি বাসিন্দাদের উপর হামলা চালাতে যেন মুখিয়ে থাকে বেশিরভাগ স্থানীয় ইসরায়েলি, এমনটাই বলছিলেন তিনি। আমার ছেলে মানসিকভাবে খুব ভেঙে পড়েছে। আমার মনে হয় না সে ভালো আছে। আশা করি সে সুস্থ হয়ে উঠবে। আল্লাহর কাছে শুকরিয়া, এতটুকুই ক্ষতি হয়েছে। ইসরায়েলি বসতি স্থাপনকারীরা সব জায়গায় মানুষকে আক্রমণ করছে। ফিলিস্তিনিদের ওপর হামলাই তাদের উদ্দেশ্য। প্রাথমিক পর্যায়ে ফুটেজ নিয়ে সন্দেহ থাকলেও প্যালেস্টিনিয়ান টিভিতে সম্প্রচারিত ভিডিওটি যাচাইয়ের পর সত্যতা নিশ্চিত করেছে বার্তা সংস্থা রয়টার্স। এমন অমানবিক দৃশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে জন্ম দিয়েছে গভীর ক্ষোভ। অনেকের দাবি, নৃশংস হামলা ও জ্বালাও পোড়াওয়ের মাধ্যমে ফিলিস্তিনি বাসিন্দাদের জন্য ভয়ের পরিবেশ তৈরি করছে ইসরায়েলি দখলদাররা, আর এর পেছনে ইন্ধন যোগাচ্ছে নেতানিয়াহু সরকারের নীরব সম্মতি। জাতিসংঘের দেয়া তথ্য বলছে, পশ্চিম তীরে ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি বেসামরিক হামলার ক্ষেত্রে অন্যতম ভয়াবহ বছর 2025 সাল। শুধুমাত্র চলতি বছরেই আহত হয়েছেন 750 জনের বেশি ফিলিস্তিনি। 2023 সালের 7 অক্টোবর থেকে 2025 সালের 17 অক্টোবর পর্যন্ত পশ্চিম তীরে নিহত হয়েছেন 1000-এর বেশি ফিলিস্তিনি। অবশ্য একই সময়ে ফিলিস্তিনিদের পাল্টা প্রতিরোধ ও বিচ্ছিন্ন হামলায় মারা গেছেন 57 জন ইসরায়েলি। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। আকাশপ্রেমীদের জন্য ব্যতিক্রমী এক বছর হতে যাচ্ছে 2026। পূর্ণ সূর্যগ্রহণ থেকে শুরু করে ব্লাড মুন, উল্কা বৃষ্টি আর গ্রহের মিলন, এক বছরের মধ্যেই আকাশে ঘটতে যাচ্ছে একের পর এক চমকপ্রদ ঘটনা। এর কিছু দেখা যাবে বাংলাদেশ থেকেই, আবার কিছু ঘটনার সাক্ষী হবে বিশ্বের নির্দিষ্ট অঞ্চল। ঠিক কোন সময় কি দেখা যাবে আর কোন ঘটনাগুলো সবচেয়ে বেশি আগ্রহ জাগাচ্ছে, ডেস্ক রিপোর্টে বিস্তারিত জানাচ্ছেন ইমরান মাহমুদ।
মহাকাশ নিয়ে যাদের কৌতূহল আছে তাদের জন্য 2026 সাল হতে যাচ্ছে একেবারেই বিশেষ। এবছর ঘটবে একের পর এক চমকপ্রদ মহাজাগতিক ঘটনা। পূর্ণ চন্দ্রগ্রহণ, ব্লাড মুন, উল্কাবৃষ্টি, গ্রহের মিলন এবং খালি চোখে গ্রহ দেখার সুযোগ। বিজ্ঞানীদের সব হিসেব নিকেশ ঠিক থাকলে এসব ঘটনার কিছু অংশ বাংলাদেশ থেকেও দেখা যাবে, আবার কিছু ঘটনার সাক্ষী হতে পারবে বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চল। 2026 সালের শুরুতেই জানুয়ারিতে ঘটবে বৃহস্পতি গ্রহের অপোজিশন। অপোজিশন হলো এমন একটি সময় যখন কোনো গ্রহ সূর্যের ঠিক বিপরীত অবস্থান করে এবং পৃথিবীর সবচেয়ে কাছাকাছি থাকে। এই সময় পৃথিবীর রাতের আকাশে উজ্জ্বলভাবে দেখা যাবে। মহাকাশ গবেষণা সংস্থা নাসাতে প্রকাশিত একটি প্রতিবেদন মতে জানুয়ারির প্রথমার্ধে বৃহস্পতি থাকবে বছরের সবচেয়ে উজ্জ্বল স্থানে। পরিষ্কার আকাশে খালি চোখেই গ্রহটি দেখা যাবে। আরেকটি ছোট্ট টেলিস্কোপ থাকলে তার 4টি উপগ্রহ দেখা সম্ভব। ফেব্রুয়ারির 17 তারিখ ঘটবে একটি বলয় সূর্যগ্রহণ। এ সময় চাঁদ সূর্যের মাঝখান দিয়ে গেলেও সূর্যকে পুরোপুরি ঢাকতে পারবে না, ফলে সূর্যের চারপাশে আগুনের বলয়ের মতো একটি দৃশ্য তৈরি হবে। ইউরোপিয়ান স্পেস এজেন্সির তথ্য অনুযায়ী এই গ্রহণটি মূলত অ্যান্টার্কটিকা অঞ্চলে স্পষ্টভাবে দেখা যাবে। আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশ থেকেও আংশিক গ্রহণ দেখা সম্ভব হলেও বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না। মার্চ মাসে আকাশে দেখা যাবে এক অপূর্ব দৃশ্য, পূর্ণ চন্দ্রগ্রহণ। 3রা মার্চ রাতে পৃথিবীর ছায়া পুরোপুরি চাঁদকে ঢেকে ফেলবে এবং চাঁদ লালচে রং ধারণ করবে, যাকে সাধারণভাবে ব্লাড মুন বলা হয়। বিবিসিতে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এই চন্দ্রগ্রহণটি এশিয়া, ইউরোপ, আফ্রিকা ও অস্ট্রেলিয়ার বড় অংশ থেকে দেখা যাবে। যদি আকাশ পরিষ্কার থাকে তাহলে বাংলাদেশ থেকেও এটি ভালোভাবে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্ট মাসে আসবে বছরের সবচেয়ে বড় চমক। 12 আগস্ট ঘটবে পূর্ণ সূর্যগ্রহণ। দিনের বেলা কয়েক মিনিটের জন্য আকাশ অন্ধকার হয়ে যাবে, তাপমাত্রা সামান্য কমে আসবে। রয়টার্সে প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে এই গ্রহণ সবচেয়ে ভালো দেখা যাবে স্পেন, আইসল্যান্ড ও গ্রিনল্যান্ড থেকে। বাংলাদেশ থেকে এটি দেখা যাবে না, তবে একই সময় আকাশে আরেকটি ঘটনা ঘটবে, পার্সিয়েডস উল্কাবৃষ্টি। 12 ও 13 আগস্ট রাতভর আকাশে ঘন্টায় 50 থেকে 70টি উল্কা দেখা যেতে পারে। আমেরিকান মিটিওর সোসাইটির তথ্য অনুযায়ী নিউমনের কাছাকাছি সময় হওয়ায় উল্কাগুলো স্পষ্টভাবেই দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে। আগস্টের শেষ দিকে 28 তারিখে ঘটবে একটি আংশিক চন্দ্রগ্রহণ। এতে চাঁদের একটি অংশ পৃথিবীর ছায়া ঢুকে পড়বে। নাসার তথ্য মতে এই গ্রহণটি এশিয়া ও ইউরোপের কিছু অঞ্চল থেকে দেখা যাবে, বাংলাদেশ থেকেও আংশিকভাবে দেখার সম্ভাবনা রয়েছে। বছরের শেষ ভাগেও আকাশে চমক কম থাকবে না। ডিসেম্বরের মাঝামাঝি সময়ে দেখা যাবে জেমিনিস উল্কাবৃষ্টি, যা সাধারণত বছরের সবচেয়ে সুন্দর উল্কাবৃষ্টিগুলোর একটি। স্কাই অ্যান্ড টেলিস্কোপ ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে পরিষ্কার আকাশে এ সময় রঙিন উল্কার ঝলক দেখা যাবে, যা সাধারণ দর্শকদের জন্য দারুণ এক অভিজ্ঞতা হবে। সব মিলে 2026 সাল মহাকাশ প্রেমীদের জন্য এক স্বপ্নের বছর। আকাশপ্রেমীরা ইতোমধ্যেই এই তারিখগুলো টুকে রেখেছেন, কারণ মহাবিশ্ব তার সৌন্দর্য দেখায় নীরবে, আর এই সৌন্দর্য দেখার সুযোগ প্রতিদিন আসে না। ইমরান মাহমুদ, বাংলাভিশন। গৃহযুদ্ধ পরিস্থিতির মধ্যে মিয়ানমারের জান্তা সরকার পরিচালিত নির্বাচনের প্রথম দফার ভোট গ্রহণ হয়েছে। রবিবার বিকেল 4টা পর্যন্ত এই ভোট গ্রহণ চলে। 2021 সালে অং সান সুচির সরকার পতনের পর এটি প্রথম সাধারণ নির্বাচন। কঠোর বিধিনিষেধের মধ্যে দেশটির 330টি শহরের মধ্যে 102টিতে ভোটের আয়োজন করা হয়। এর মধ্যে আছে রাজধানী নেপিদো, বাণিজ্যিক রাজধানী ও বৃহত্তম শহর ইয়াঙ্গুন এবং মান্দালয়ের মতো শহর। 3 দফা নির্বাচনের বাকি 2 দফার ভোট হবে আগামী 11 ও 25 জানুয়ারি। এদিকে সামরিক জান্তা সরকারের অধীনে 65টি টাউনশিপে ভোট বাতিল করা হয়েছে। ভোটের মাঠে সাবেক প্রধানমন্ত্রী অং সান সুচির লিগ ফর ডেমোক্রেসি বা অন্যান্য শক্তিশালী বিরোধী দল না থাকায় নির্বাচনটিকে প্র্যাকটিস ইলেকশন বলে উপহাস করছে পশ্চিমা বিশ্ব ও মানবাধিকার গোষ্ঠীগুলো। আর জাতিসংঘ বলছে রাজনৈতিক বন্দীদের মুক্তি ও সহিংসতা বন্ধ না হলে অবাধ ও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন সম্ভব নয়। রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধে ট্রাম্প জেলেনস্কি বৈঠকের আগে ইউক্রেনের রাজধানী কিয়েভে টানা 10 ঘন্টা ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে রাশিয়া। এতে নিহত হয়েছে অন্তত 2 জন, আহত হয়েছেন আরও 32 জন। ইউক্রেন দ্রুত সংঘাতের স্থায়ী সমাধান চায় না বলেও অভিযোগ করেছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়া শান্তি চায় না বলে পাল্টা অভিযোগ ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির। এদিকে মার্কিন প্রেসিডেন্টের সাথে বৈঠকের আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে দেখা করেছেন জেলেনস্কি। এ সময় ইউক্রেনকে $250 কোটি আর্থিক সহায়তার প্রতিশ্রুতি দেন কার্নি।
সঞ্জিতা ইসলাম তন্নির ডেস্ক রিপোর্ট। ইউক্রেন রাশিয়ার সংঘাতের স্থায়ী সমাধান খুঁজতে মরিয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যুদ্ধ বন্ধে প্রস্তাবিত 28 দফার পরিকল্পনায় এনেছেন সংশোধনও। কিন্তু আদৌ এই যুদ্ধের অবসান কি সম্ভব? শেষ পর্যন্ত কি শুরু হবে ইউক্রেন রাশিয়া যুদ্ধবিরতি? যুদ্ধবিরতি বাস্তবায়নে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত নতুন 20 দফা পরিকল্পনার কিছু সংবেদনশীল বিষয় নিয়ে মার্কিন প্রেসিডেন্টের সাথে ইউক্রেনের প্রেসিডেন্টের আলোচনার একদিন আগেই দেশটির রাজধানী কিয়েভে ভয়াবহ হামলা চালিয়েছে রুশ সেনারা। টানা 10 ঘন্টা ধরে চলতে থাকে ড্রোন ও মিসাইলের বৃষ্টি। 500টি ড্রোন ও 40টি মিসাইলের আঘাতে ক্ষতিগ্রস্ত হয় দেশটির জ্বালানি অবকাঠামো ও বেসামরিক আবাসিক ভবন। ঘটে হতাহতের ঘটনাও। শুধু হামলা চালিয়েই ক্ষান্ত হননি রুশ প্রেসিডেন্ট। ইউক্রেন দ্রুত যুদ্ধ বন্ধে আগ্রহী নয় এবং পশ্চিমা দেশগুলো ইউক্রেনকে যুদ্ধবিরতিতে দেরি করতে নতুন শর্ত রাখার পরামর্শ দিচ্ছে বলেও অভিযোগ করেন তিনি। পশ্চিমা বুদ্ধিমান ব্যক্তিরা কিয়েভ কর্তৃপক্ষকে সংঘাতের অবসানের জন্য মৌলিক শর্ত দেওয়ার পরামর্শ দিচ্ছে। কিয়েভ শান্তিপূর্ণভাবে সমস্যার সমাধান করতে না চাইলে আমরা সামরিক উপায়ে বিশেষ অভিযান চালিয়ে নির্ধারিত লক্ষ্যে পৌঁছাবো। পুতিন শান্তি চান না বলে পাল্টা অভিযোগ জেলেনস্কির। কিয়েভে নতুন করে হামলা চালিয়ে তার প্রমাণ দিয়েছে বলেও জানান তিনি। এর আগে ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবিত 20 দফা পরিকল্পনা প্রস্তাব নিয়ে পর্যালোচনা চলছে জানালেও একের পর এক ইউক্রেনীয় অঞ্চল দখল করে চলেছে রুশ সেনারা। দক্ষিণ পূর্ব ইউক্রেনের জাপোরিঝিয়া অঞ্চলের দ্বিতীয় বৃহত্তম শহর হুলিয়াপোলের নিয়ন্ত্রণ নেওয়ার দাবি করেছেন স্বয়ং রুশ প্রেসিডেন্ট। এছাড়া ইউক্রেনের ফ্রন্টলাইন শহর মির নোহরাদ ও খার্কিভ অঞ্চলের কুপিয়ানস্ক শহরও দখলের দাবি করেছে মস্কো। কিন্তু কুপিয়ানস্ক শহরে রুশ আক্রমণ প্রতিহতের দাবি কিয়েভের। এদিকে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠকের আগে কানাডার প্রধানমন্ত্রী মার্ক কার্নির সাথে দেখা করেন ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি। এ সময় ইউক্রেনকে অতিরিক্ত $250 কোটি আর্থিক সহায়তা দেওয়ার কথা জানান কার্নি। কানাডিয়ান প্রধানমন্ত্রীর সাথে বৈঠকের পর ইউরোপীয় ইউনিয়নের নেতাদের সাথে ফোনে কথা বলেন জেলেনস্কি। এ সময় ইউক্রেনের শান্তি ফিরিয়ে আনতে এবং অঞ্চলটির অখণ্ডতা রক্ষায় জেলেনস্কির পাশে থাকার প্রতিশ্রুতি দেন ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভন ডার লিয়েন। সঞ্জিতা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। দর্শক, এই ছিল আজকের মতো। সাথে থাকায় ধন্যবাদ।